আরিফ, আমি এইখানে তোমার অজুহাত শুনতে আসি নাই। আমার ওই শাল কাঠের গুড়িটাই চাই। বন্যায় ওইটা ভাইসা গিয়া আদার দিঘিতে ডুবছে। ওই কাঠের দাম অনেক। আইজ রাতের মধ্যেই ওইটা তুইলা দিতে পারলে নগদ 5,000 টাকা দিব। না পারলে কাইলকা থাইকা আর আমার গদিতে আসবা না। মহাজন, ওই দিঘির নাম শুই নাই তো গ্রামের মানুষ ভয়ে কাঁপে। ওইখানে নাকি পুরান আমলের জমিদারের বোর্ড বিবামর ছিল। রাইট বিরাতে ওইখানে যাওয়াটা কি ঠিক হইব? ওস্তাদ, 5,000 টাকা তো অনেক টাকা, কিন্তু ওই দিঘির পচা জলের নিচে নাকি কি সব লুকায়া থাকে। গতবার বাঁশধারে যা হয়েছিল, আমার কিন্তু ভয় করতেছে। তাইলে না খাইয়া মর, আমি গেলাম। মহাজন চলে যাওয়ার উপক্রম করতেই আরিফ অভাবের কথা চিন্তা করে রাজি হয়ে গেল। খারান মহাজন, আমরা যামু, পেটের জ্বালা বড় জ্বালা। সেলিম, দড়ি আর বড়শিল, নৌকা ঘাটে বান্ধা আছে। আরিফ আর সেলিম দিঘির দিকে যাওয়ার পথে কালু ফকিরের ঘরের পাশ দিয়ে যাচ্ছে। কালু ফকির তার ঘরের দাওয়ায় বসে আছে। তাদের দেখেই সে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। কিরে আরিফ, এই তুফানের রাইতে কই যাস? সাথে হইলেন রাসুর তারেও নিছস। তোদের গন্তব্য তো ভালো ঠেকতাছে না। বাতাসের গন্ধে মরা মানুষের খবর পাইতাছি। উস্তাদ, ফকির বাবাই আবার ভয় দেখাইতেছে, চলেন ফিরে যাই। বাবা, মহাজনের কাঠ তুলতে হইব আধার দিঘি থাইকা। পেটে ভাত নাই, উপায় নাই বাবা, আমাকে একটু দোয়া কইরা দেন। আধার দিঘি, গভীর জল, জলের তলে মায়া, ডাঙ্গার চেয়েও খারাপ। শোন, একটা কথা কইয়া দেই, জলে যদি সোনাও ভাসে হাত বাড়াবি না। আর যদি জলের নিচ থাইকা কেউ নাম দইরা ডাকে, ভুলে উত্তর দিবি না। এই নে, এই লোহার পেরেকটা নৌকার পাটাতনে গাইডা দিবি। যা, সাবধানে থা, সাবধানে থাকিস। আধার দিঘির পার, চারদিক থেকে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির শব্দ একাকার হয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি করেছে। দিঘির পানি কুচকুচে কালো, ঘাটে একটা ভাঙা ডিঙি নৌকা বাঁধা। দিঘিটা এতই পুরনো যে এর চারপাশে বড় বড় আগাছা আর বটগাছের ঝুড়ি নেমে জলের স্পর্শ পেয়েছে। মনে হচ্ছে যেন গাছগুলো দিঘিটাকে পাহারা দিচ্ছে। আরিফ আর সেলিম নৌকায় উঠে বসল। আরিফ কালু ফকিরের দেওয়া লোহার পেরেকটা নৌকার মাঝখানে গেঁথে দিল। উস্তাদ, পানিটা কেমন নিথর, কোনো ঢেউ নাই, অথচ বাতাস বইতাছে। আমার কিন্তু ভালো ঠেকতাছে না। আহ, চুপ কর, টর্চ মার। মহাজন কইছিল কাঠের গুইটা মাঝখানের শেওলায় আটকায় আছে। তারা নৌকা বেয়ে দিঘির মাঝখানে চলে এলো। টর্চের আলোয় দেখা গেল বিশাল একটা কালো কাঠের গুঁড়ি শেওলার জঞ্জালের মাঝে ভাসছে। আরিফ সাবধানে লগি দিয়ে সেটাকে কাছে আনার চেষ্টা করল। পাইছি। সেলিম, শক্ত কইরা দড়িটা ধর, আমি লগি দিয়া গুড়িটা কিনারায় আনি। হঠাৎ করেই পরিবেশটা ভারী হয়ে উঠল। পানির নিচ থেকে বুদবুদ উঠতে শুরু করেছে। উস্তাদ, জলের নিচে ওইটা কি চকচক করতেছে? তোরে না ফকির বাবা কইল জলের দিকে তাকাবি না, নিজের কাজ কর। না উস্তাদ, দেখেন, একদম সোনার হাড়ের মতো লাগতেছে। জলের ঠিক নিচেই ভাসা ভাসা দেখা যায়, মনে হয় কাঠটার লগে আটকাইয়া ভাইসা আছে। সেলিম হঠাৎ জলের দিকে তাকিয়ে থমকে গেল। সেলিমের পুরনো লোভ আবার মাথাচাড়া দিয়ে উঠল। সে ভুলে গেল গতবার নুপুরের লোভে তার কি দশা হয়েছিল। আরিফ কাঠের গুঁড়ি নিয়ে ব্যস্ত থাকায়
খেয়াল করল না যে সেলিম কাঠের দিকে নয় বরং জলের দিকে ঝুঁকে পড়ছে। হঠাৎ পানির নিচ থেকে একটা ফ্যাকাশে সাদা হাত উঠে এসে আলতো করে নৌকার কোনায় স্পর্শ করল। সেলিম সেটা দেখতে পেল না, সে কেবল সোনার হারের ভ্রম দেখছে। আমার হার নিবি, আয় নিচে আয়। হ্যাঁ, সোনার হার! উস্তাদ শুনছেন? কে যেন আমারে ডাকতাছে। কত সোনা! ওই যে দেখেন, কত সোনা! সেলিম হাতটা জলের দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে নৌকাটা প্রচণ্ড জোরে দুলে উঠল, যেন জলের নিচ থেকে কেউ নৌকাটা ধরে ঝাঁকাচ্ছে। সেলিম, হাত ছড়া। নৌকায় কিসে টান লাগলো? আরিফ দেখল জলের নিচে কাঠের গুঁড়িটা নয় বরং লম্বা লম্বা চুলের রাশি নৌকাটাকে পেঁচিয়ে ধরেছে। আর সেলিমের বাড়ানো হাতটা ধরার জন্য জলের নিচ থেকে একজোড়া পচা গলা হাত দ্রুত উপরে উঠে আসছে। ইয়া মাবুদ! সেলিম, পিছে সর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জলের নিচের সেই হাত সেলিমের কবজি খপ করে চেপে ধরে ফেলেছে। সেলিমের চোখ বড় বড় হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মুহূর্তের মধ্যেই শান্ত দিঘি উত্তাল হয়ে গেল। আরিফ লগি দিয়ে সেই হাতে বাড়ি মারার চেষ্টা করল, কিন্তু লগিটা জলের স্পর্শ পাওয়া মাত্রই আগুনের মতো জ্বলে ছাই হয়ে গেল। উস্তাদ বাসান, আমারে টানতেছে, আমারে টাইনা নিয়ে গেল। বাসান উস্তাদ, বাসান। উস্তাদ, আমার ভাঙ্গা পাটা ও সিবায়া খাইতেছে। বাসান উস্তাদ, আমারে বাসান। সেলিম, ছাড়িস না, খবরদার, হাত ছাড়িস না। আরিফ দেখল জলের নিচ থেকে উঠে আসা সেই ফ্যাকাশে হাতটা এবার কুনুই পর্যন্ত বেরিয়ে এসেছে। হাতের চামড়া পচা, জায়গায় জায়গায় হাড় দেখা যাচ্ছে। আর পানির নিচ থেকে ধীরে ধীরে ভেসে উঠছে এক বিভীষিকাময় মুখ। তার চোখ নেই, শুধু দুটো গর্ত, মুখ ভর্তি শ্যাওলা আর ধারালো দাঁত। এটাই সেই জল পিশাচিনী। সোনা চাই, আয় আমার গহনা নিবি, আয়। ইয়া আল্লাহ, লগি তো পুইলা গেছে। এখন কি বি আমার মু? হঠাৎ আরিফের মনে পড়ল কালু ফকিরের দেওয়া সেই লোহার পেরেকটার কথা, যেটা সে নৌকার পাটাতনে গেঁথে রেখেছিল। সেলিম, আর একটা মুহূর্ত সহ্য কর। খারা। আরিফ নিচু হয়ে হাত দিয়ে টেনে নৌকার পাটাতন থেকে সেই লোহার পেরেকটা তোলার চেষ্টা করল। কাঠ শক্ত, কিন্তু মরণপণ চেষ্টায় আরিফ পেরেকটা উপড়ে ফেলল। পেরেকটা এখন আর সাধারণ লোহার মতো নেই, ওটা আগুনের মতো গরম হয়ে লাল হয়ে গেছে। সার শয়তান, আমার ভাইয়েরে সার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আরিফ সর্বশক্তি দিয়ে সেই গরম পেরেকটা পিশাচিনীর হাতে গেঁথে দিল। পেরেকটা চামড়া ভেদ করে হাড়ের মধ্যে ঢুকে গেল। চিৎকারটা এতটাই তীব্র ছিল যে দিঘির পানি তোলপাড় হয়ে বিশাল এক ঢেউ উঠল। পিশাচিনী যন্ত্রণায় ছটফট করতে করতে সেলিমের হাত ছেড়ে দিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। উঠ, জলদি উঠ, বইটা ধর। উস্তাদ, ও আবার আসবো, ও আবার আসবো। আর আসবো না। ওই পেরেকের লগে ফকির বাবার দোয়া ছিল। এখন জান নিয়া পালাইতে হইব। বইটা মার, জোরে। তারা দুজনে মিলে পাগলের মতো বৈঠা বাইতে শুরু করলো। পেছনে দিঘির পানি যেন তাদের গিলে ফেলার জন্য ফুঁসছে, কিন্তু সেই পেরেক গাঁথা থাকার কারণে পিশাচিনী আর নৌকার কাছে আসতে পারছে না। নৌকাটা কোনো মতে কিনারায় ভিড়ল। আরিফ আর সেলিম টলতে টলতে কাদামাটিতে লুটিয়ে পড়ল। সেলিমের পা দিয়ে রক্ত পড়ছে,
কিন্তু সে বেঁচে আছে। হ্যাঁ, বোকা ছেলে, আমি আগেই কইছিলাম মায়ায় পড়বি না। ওইটা সোনার হার ছিল না, ওইটা তো লোভের ভাত। ও তো রক্ত চুষা খাওয়ার লাইগা ওই রূপ ধরছিল। বাবা, আমি আমি আর কোনোদিন লোভ করুম না। আমার ভুল হইছে। ওইখানে সোনা নাই, শুধু মরা মানুষের হার। বাবা, আপনিও দেওয়া পিরিয়ডটা না থাকলে আইজ আমাগো হাড় গরু পাওয়া যাইত না। কিন্তু মহাজনের কাঠ তো আনতে পারলাম না, এখন কি হইব? জান বাঁচানো বড় দায় রে আরিফ। মহাজনের কাঠ জলের তলে পিশাচিনীর পাহারায় আছে। ওইটা আনতে গেলে জান দিতে হইব। কাল সকালে দেখবি মহাজন নিজেই তার লোভের শাস্তি পাইব। সকালের রোদ উঠলেও আরিফ আর সেলিমের মনের আতঙ্ক কাটেনি। সেলিম জ্বরে ভুগছে, তার ভাঙা পাটা আরও ফুলে গেছে, আর নতুন করে পিশাচিনীর নখের দাগ বসেছে। এমন সময় গ্রামের দিক থেকে শোরগোল শোনা গেল। একজন প্রতিবেশী দৌড়ে এলো। আরিফ ভাই, শুনছেন? মহাজন জসিম ব্যাপারীর লাশ পাওয়া গেছে কি কি কইলি? আদার দিঘির পারে। পুলিশ কইতাছে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মুরব্বীরা কইতাছে অন্য কথা। মহাজনের হাতে নাকি এক মুঠো পচা শেওদা ছিল, আর তার চোখ দুইটা যেন কেউ খুব লায়া নিছে। মনে হয় রাইতে তোমাকে না পাইয়া সে নিজেই কাঠ দেখতে গেছিল। ওস্তাদ, পিশাচিনী তার চোখ নিয়ে গেছে। আমার পানি ছিল মহাজনের চোখ। আরিফ আর সেলিম কালু ফকিরের কাছে বসে আছে। সেলিম এখন আর আগের মতো কথা বলে না। সে পানির শব্দ শুনলেই আঁতকে ওঠে। শোন আরিফ, সেলিম রে সাবধানে রাখবি। একবার যার রক্তে পিশাচিনীর নখের ছোঁয়া লাগে, জল তারে আজীবন দেখে। ওরে আর কোনোদিন কোনো পুকুর বা নদীর ধারে রাইতে দিবি না। আমি কথা দিলাম বাবা, আমি যতদিন বাইসা আছি ওরে আগলাইয়া রাখবো। কিন্তু বাবা, ওই দিঘি, ওইটা কি অমনি থাকবো? আধার দিঘি তার শিকার পাইছে। মহাজন রে, এখন কিছুদিন শান্ত থাকব, কিন্তু মনে রাখিস, লোভ যতদিন আছে শয়তান ততদিন আছে। মানুষ যখনই লোভে পইরা ওই দিঘির দিকে তাকাইব, পিশাচিনী তখন আবার জাগব। সেই আধার দিঘির পানি এখন শান্ত, কিন্তু মাঝখানে সেই পোতা পেরেকটা নেই। শুধু একটা লাল শাপলা ফুল ফুটে আছে, যা দেখতে অনেকটা মানুষের চোখের মতো। আর বাতাসের মধ্যে একটা ফিসফিসানির শব্দ শোনা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে নির্বাচিত নামগুলো হলো জান্নাতুল, মাসুম আলী, আমিনুল ইসলাম, জীবন বিশ্বাস, সালাউদ্দিন, মুস্তাকিম, সাইমা, সাব্বির, সুমাইয়া, সাদিয়া, সুজিত কুমার, সাকিব, রিফাত, সুমন, প্রিয়া ইসলাম, মিতু খাতুন, তৌহিদুল, মাহিন, আলপনা, উম্মে সালমা সহ আরও অনেকেই। আপনি যদি চান আপনার নামও আমাদের ভিডিওতে দেখানো হোক, তাহলে দ্রুত কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে।